সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ 12 মার্চ সকাল 11টায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম কার্যক্রম। তবে প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা থাকলেও এবারের অধিবেশনের সূচনা হচ্ছে এক ব্যতিক্রমী পরিস্থিতিতে। শুরু হবে স্পিকার শূন্য আসন নিয়ে। সংসদের প্রচলিত নিয়ম অনুযায়ী স্পিকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন। এমন বাস্তবতায় নতুন সংসদের সূচনা হতে যাচ্ছে ভিন্ন এক প্রেক্ষাপটে। ফলে এবারের সংসদে এমন কিছু প্রক্রিয়া দেখা যেতে পারে যা আগের সংসদে দেখা যায়নি। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা তারেক রহমান স্বাগত বক্তব্য মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এই বক্তব্যে তিনি কোনো একজন সংসদ সদস্যকে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার আহ্বান জানাবেন। সেই সভাপতির নেতৃত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। এর আগে 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্পিকার নির্বাচিত হয়েছিলেন শিরিন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার হন শামসুল হক টুকু। তবে ওই বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরিন শারমিন এবং ডেপুটি স্পিকার কারাগারে আছেন। ফলে এবারের অধিবেশনের সূচনায় কে সভাপতিত্ব করবেন তা নিয়ে কৌতূহলের তৈরি হয়েছিল। ধারণা করা হয়েছিল অধিবেশনের আগের দিন সরকারি দলের সংসদীয় দলের সভায় বিষয়টি চূড়ান্ত হবে। তবে ওই সভায় জানানো হয়েছে অধিবেশনের সভাপতি সহ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সংক্রান্ত সব সিদ্ধান্তের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সাধারণ সংসদের প্রথম অধিবেশনে প্রথম দিনে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে আলোচনা থাকে, কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। সংসদীয় দলের সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই অধিবেশনটি জাতীয় জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদ নেতা স্বাগত বক্তব্যের মাধ্যমে বিধি অনুযায়ী সভাপতিত্বের জন্য একজনকে আহ্বান করবেন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হবে। এরপর সংসদ নেতা একজন সিনিয়র সংসদ সদস্যের নাম সভাপতির জন্য প্রস্তাব করবেন, আরেকজন সংসদ সদস্য সেই প্রস্তাব সমর্থন করবেন। এরপর ওই সদস্যই অস্থায়ীভাবে অধিবেশনের সভাপতিত্ব করবেন। সংবিধানের 74 অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠক সংসদ সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হবে। সভাপতির অধীনে অধিবেশন শুরু হওয়ার পরই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। যদি এ দুটি পদে একাধিক প্রার্থী না থাকে তাহলে কণ্ঠভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হবে। সেই সময়ে সংসদ ভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পাঠ করাবেন। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্যক্রম পুনরায় শুরু হবে। এরপর 5 সদস্যের একটি সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ সংসদ উত্থাপন, বিভিন্ন সংসদীয় কমিটি গঠন এবং রাষ্ট্রপতির ভাষণের কর্মসূচি গ্রহণ করা হবে। চিফ হুইপ জানায়, অধ্যাদেশগুলোর যাচাই বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কোন কোন অধ্যাদেশ কার্যকর থাকবে এবং কোনগুলো বাতিল হবে সে বিষয়ে সুপারিশ করবে। দিনের কার্যক্রম শেষে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে প্রথম দিনের অধিবেশন সমাপ্ত হতে পারে। সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার সাধারণত সরকারি দল থেকেই নির্বাচিত হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রণীত জুলাই সনদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব রাখা হয়েছে। নির্বাচনের পর বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের
আদেশ অনুযায়ী গণপরিষদ সদস্য হিসাবে শপথ নেয়নি। দলটির দাবি, সংবিধানে এ ধরনের বিধান না থাকায় তারা সেই শপথ গ্রহণ করেনি। তবে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে বিএনপি ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দেয়। এই প্রস্তাবে জামায়াত ইসলামীকে দেওয়ার পর দলটি তা গ্রহণ করেনি। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছে, জুলাই সনদের প্রশ্ন নিষ্পত্তির আগে তারা ডেপুটি স্পিকারের দায়িত্ব নিতে চান না। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 বেশি আসন জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে। নির্বাচনের পরদিন 13 ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশিত হয়। এরপর 17 ফেব্রুয়ারি বিএনপি তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচন করেন। একই দিন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এবারের জাতীয় সংসদ নির্বাচিত সদস্যদের প্রায় 76% নতুন মুখ। এ কারণে সংসদ গবেষকরা এই সংসদকে একটি ব্যতিক্রমী সংসদ হিসাবেই দেখছেন।